ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের জন্য মডেল কোশ্চেন নাম্বার 5। তোমাদের কাছে যে এই মডেল কোশ্চেনটি বা মডেল সেটটি নিয়ে আলোচনা হচ্ছে, এটি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে নেওয়া হয়েছে। তোমাদের কাছে যদি এই বইটি থাকে তবে অবশ্যই তোমরা মিলিয়ে অ্যান্সারগুলো দেখতে পারো এবং বুঝে নিতে পারো। বেশি বেশি করে দেখবে, দেখলে অবশ্যই মনে থাকবে। দেখা এবং শোনা এই দুটো বিষয় যদি একসঙ্গে হয় তাহলে পরীক্ষার সময় প্রশ্ন দেখলেই অবশ্যই অ্যান্সারগুলো মনে চলে আসবে। প্রথম কোশ্চেন রয়েছে, প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন কোন সাংবাদিক? তাহলে কোন সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন? ওয়াল্টার লিপম্যান। তবে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার শুরু করেছিলেন বার্নার বারুচ। ঠান্ডা যুদ্ধের শেষ পর্বে শূন্যস্থান সোভিয়েত রাশিয়া সামরিক হস্তক্ষেপ করে, মানে ঠান্ডা যুদ্ধ যখন শেষ পর্যায়ে চলে গেছে তখন সোভিয়েত রাশিয়া কোথায়, কোন জায়গাতে, কোন রাষ্ট্রে সামরিক হস্তক্ষেপ করেছিল? আফগানিস্তানে। অনেকে মনে করেন যে 1988 সালে আফগান যুদ্ধের পরিসমাপ্তির মধ্য দিয়েই ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে, মানে সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে যে পরিণত হয়েছিল এই আফগান যুদ্ধের পরিসমাপ্তির মধ্য দিয়ে। ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা কি? ঠান্ডা লড়াই মানে কি? যে যুদ্ধ এই হবে বলে মনে হচ্ছে কিন্তু যুদ্ধ হচ্ছে না, একটা গরম পরিস্থিতি, যে কোনো মুহূর্তে লড়াই লেগে যেতে পারে। এর ঠিক বিপরীত অবস্থাটা কি? এর ঠিক বিপরীত অবস্থাটা হচ্ছে দাঁতাত। দাঁতাত শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। এই দাঁতাত একটি কিন্তু ফরাসি শব্দ। দ্বিমেরু কেন্দ্রিকতা, এই দ্বিমেরু কেন্দ্রিকতাকে দুটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা ভাগ দেওয়া রয়েছে কঠোর দ্বিমেরু কেন্দ্রিকতা। তাহলে জিজ্ঞাসা চিহ্নের কাছে কি হবে? জিজ্ঞাসা চিহ্নের কাছে হবে শিথিল দ্বিমেরু কেন্দ্রিকতা। এই দ্বিমেরু কেন্দ্রিকতাকে দুভাগে ভাগ করেছিলেন কৌলম্বিস এবং উল্ফ নামে রাষ্ট্রবিজ্ঞানীগণ। তাহলে দ্বিমেরু কেন্দ্রিকতাকে দুভাগে ভাগ করা যায়, একটা শিথিল দ্বিমেরু কেন্দ্রিকতা আর একটা হচ্ছে কঠোর দ্বিমেরু কেন্দ্রিকতা। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দ্বিমেরু ব্যবস্থার অবসান ঘটে, জন্ম হয় এক্স এর। এর ফলে জাতিরাষ্ট্রের সার্বভৌমত্ব হ্রাস পায়। এখানে এক্স কোনটি? এখানে এক্স হচ্ছে এক মেরুকরণ। আমরা জানি 1945 সালে দ্বিমেরুকরণের সৃষ্টি হয়েছিল। 1991 সালে এসে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। তাহলে দ্বিমেরুকরণ যে কারণে সৃষ্টি হয়েছিল তার মধ্যে একটি কারণ সোভিয়েত ইউনিয়নের পতন। তাহলে সোভিয়েত ইউনিয়ন যদি পতন হয়ে যায় তাহলে বিশ্বে ছড়ি ঘোরানোর জন্য একটাই দেশ রয়ে গেছে, সেই দেশটার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সারা বিশ্বে এক মেরুকরণের সৃষ্টি হয়। এক মেরু বিশ্বের প্রধান দেশ কোনটি? এক মেরু বিশ্বের প্রধান দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। আন্তর্জাতিক রাজনীতিতে পুঁজিবাদী বা সময়তান্ত্রিক কোনো জোটেই অংশগ্রহণ করা থেকে বিরত থাকাকে বলা হয় কি? বলা হয় মানে ঠান্ডা লড়াইয়ের সময় পুঁজিবাদ এবং সময়তান্ত্রিক জোট পরস্পরের সঙ্গে স্নায়ু যুদ্ধে লিপ্ত হয়েছিল। এই দুইটি জোটে অংশগ্রহণ করেনি ভারত এবং তার সঙ্গে তৃতীয় বিশ্বের দেশগুলো। তাহলে তারা কোন একটা জোটে অংশগ্রহণ করেছিল, সেই জোটটার নাম কি? সেই জোটটা হচ্ছে জোট নিরপেক্ষতা। 8 দাগে স্তম্ভ দেওয়া আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে ক স্তম্ভে দেওয়া আছে নেহেরু, নাসের, নক্রুমা, সুকর্ণ। স্তম্ভ খতে দেওয়া আছে মানে দেশ, ওই যে রাষ্ট্র নেতাগুলো সেটা কোন রাষ্ট্রের নেতা?
মিশর, ইন্দোনেশিয়া, ভারত, ঘানা। তাহলে নেহেরু, ভারত 1C। দেখো 1C কোথায় আছে, এই অপশানটা আর এই অপশানে 1C রয়েছে। তাহলে আমাদের আবার দেখতে হবে আরেকটা অপশান। তাহলে 4টা অপশানের মধ্যে 2টো অপশান কেটে গেল, কারণ এটা আমি জানি। আরেকটা অপশান দেখতে হবে, নাসের, মিশরের রাষ্ট্রনেতা। তাহলে 2A। তাহলে 2A কোথায় আছে, এইখানে রয়েছে। তাহলে 1C 2A এই অপশানটাতে রয়েছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে এর দাগেরটা। এইভাবে তোমাদেরকে মিলিয়ে দেখতে হবে, আপাতত একটা না হলে 2টো, এইভাবে মিলিয়ে দেখতে হবে, তবে এইরকম সহজ টাইপেরই থাকবে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল, সম্মিলিত জাতিপুঞ্জ 1945 সালে গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আরেকটি আন্তর্জাতিক সংগঠন গঠন করা হয়েছিল। সেই সংগঠনটির নাম কি? সেই সংগঠনটির নাম হচ্ছে জাতিসংঘ, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে তৈরি করা হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলির মধ্যে কোনটি বেমানান? তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি নীতি রয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জের 7টি নীতি রয়েছে। তাহলে আমাদেরকে অপশানগুলো দেখতে হবে কোন অপশানটা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের নীতি নয়। প্রথমটা দেখি, সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। ঠিক। বিতে রয়েছে, সদস্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধের মীমাংসা করবে। এটাও ঠিক। সি আছে, কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এটাও ঠিক। ডি এরটা দেখি, তাহলে 3টা ঠিক হয়ে গেল। ডি এরটা অবশ্যই ভুল হবে। ভাবিকালের যুদ্ধের নিগ্রহ থেকে আমাদের বংশধরদের রক্ষা করবে, এটা কিন্তু ভুল। তাহলে এই যে কোশ্চেনটা সম্মিলিত জাতিপুঞ্জের নীতি, এই নীতির মধ্যে ডি এর দাগের অপশানটা ভুল। এটা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের নীতি নয়। সাধারণ সভায় বর্তমানে সদস্য সংখ্যা শূন্যস্থান কত? 193টি সদস্য রাষ্ট্র রয়েছে। এই সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই সার্বভৌম হতে হবে, তাহলেই সাধারণ সভাতে যোগদান করা যাবে। আমাদের ভারতবর্ষ সাধারণ সভার সদস্য পদ গ্রহণ করেছিল 1945 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি তোমরা যদি জানো তাহলে অবশ্যই জিজ্ঞাসা চিহ্নতে অ্যান্সার করতে পারবে। রাশিয়া, ব্রিটেন, আমেরিকা, চীন, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন অঞ্চলে কোন অপশানটা হবে? অপশান দেখি এবারে, ভারত, জাপান, ফ্রান্স, পাকিস্তান। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে ফ্রান্স রয়েছে। তাহলে ফ্রান্স অ্যান্সার। মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন কে? মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন গুড স্পিড। রাষ্ট্রসংঘের দূত কাকে বলা হয়? রাষ্ট্রসংঘের দূত বলা হয় মহাসচিবকে। ইউনেস্কোর সদস্য অথচ জাতিপুঞ্জের সদস্য নয় এমন একটি দেশ হলো, এমন একটি দেশ কোনটি? প্যালেস্তাইন। প্যালেস্তাইন ইউনেস্কোর সদস্য কিন্তু জাতিপুঞ্জের সদস্য নয়। এই কোশ্চেনগুলো আমরা MCQ যখন আলোচনা করি সেইখানে কিন্তু আলোচিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশ্বের অর্থনৈতিক সমস্যাবলী সমাধানের উপায় উদ্ভাবনের জন্য 1944 খ্রিস্টাব্দে বা সালে ব্রেটেন উডস সম্মেলন আহুত হয়। এই সম্মেলনে এক্স প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। এই এক্সটা তাহলে কি? আমাদেরকে এই যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা আরেকবার ভালো করে পড়তে হবে, দেখতে হবে। অর্থনৈতিক সমস্যাবলী মানে অর্থনীতির সঙ্গে জড়িত ওই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। 2 নম্বর যে ক্লু রয়েছে ব্রেটেন উড সম্মেলন। তাহলে ব্রেটেন উড সম্মেলনে অর্থনৈতিক বিষয়ে কোন প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল? এবার আমরা অপশানে আসি।
ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা হবে না। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটাই কিন্তু অ্যান্সার হবে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, এটাই অ্যান্সার হবে। ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আর UNO তোমরা তো সকলেই জানো। ঐতিহ্যগত নিরাপত্তার অন্তর্গত বাহ্যিক নিরাপত্তার উপাদানগুলির সঠিক ক্রমটি হল, মানে ঐতিহ্যগত নিরাপত্তার অন্তর্গত যেসব বাহ্যিক নিরাপত্তাগুলো রয়েছে সেগুলোকে ক্রম অনুযায়ী পরপর সাজাতে হবে। প্রতিরোধ, প্রতিরক্ষা, শক্তি সমতা, মিত্রজোট, মানে প্রথমে প্রতিরোধ সৃষ্টি করতে হবে, তারপরে প্রতিরক্ষা মানে নিজেকে সুরক্ষা করার ব্যবস্থা করতে হবে, দেখতে হবে তার সঙ্গে আমার কতটা শক্তি রয়েছে, তার সঙ্গে শক্তির সমতা তৈরি করতে হবে, এবং না পারলে মিত্রজোট গঠন করতে হবে। এইভাবে ঐতিহ্যগত নিরাপত্তার বাহ্যিক উপাদানগুলি গঠন করা হয়ে থাকে। ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠীর নাম আল কায়দা। আল কায়দা ধর্মীয় সন্ত্রাসবাদী একটি সংগঠন। লস্করি তৈবা ব্যক্তির নাম অনুসারে তৈরি হয়েছে একটি জঙ্গি গোষ্ঠী কুকি। এই কুকি গোষ্ঠীকে নিয়ে মণিপুরে ব্যাপক গণ্ডগোল বা সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে ধর্মীয় সন্ত্রাসবাদ হচ্ছে আল কায়দা। বিবৃতি 1-এ আছে অপ্রথাগত নিরাপত্তা বলতে রাষ্ট্র রক্ষা অপেক্ষা জনগণকে অধিক রক্ষা করা বোঝায়। এটা কিন্তু ঠিক। বিবৃতি 2-তে কি আছে? অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য হল মানব নিরাপত্তা। এটাও ঠিক। দুটো বিষয়কে মানে বিবৃতি 1 এবং বিবৃতি 2-তে একই বিষয় আলাদাভাবে লেখা রয়েছে। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই ঠিক। দেখা যাক কোন অপশনটা রয়েছে। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। তাহলে সি এর দাগের অপশনটা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী উন্নত আর্থিক সম্ভাবনা, উচ্চ শিক্ষা, প্রাকৃতিক বিপর্যয় ও সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে রক্ষা পাওয়ার আশায় বাসস্থানের যে স্থায়ী বা অস্থায়ী পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তাকে বলা হয় অভিবাসন। তাহলে কোনো ব্যক্তি উচ্চ বেতনের আশায়, উচ্চ শিক্ষা লাভে বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য তারা কি করে? ওই স্থান থেকে, যে স্থানে তারা বসবাস করছে ওই স্থান থেকে তারা উঠে অন্য স্থানে চলে যাচ্ছে। এটা কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী ঘটছে, এই জন্য এটাকে বলা হবে অভিবাসন। কোনোদিনই এটা উদ্বাস্তু হবে না। গোলকীয় দারিদ্র্য শূন্যস্থান এর অন্যতম একটি উৎস, মানে বিশ্ব দারিদ্রতার একটি অন্যতম উৎস কি? নিরাপত্তা। যদি অর্থ থাকে তবেই তুমি নিরাপত্তা পাবে, না হলে তুমি নিরাপত্তাহীনতায় ভোগবে। আর নিরাপত্তাহীনতায় ভোগে কখন? যখন সে দরিদ্র হয়। তাহলে গোলকীয় দারিদ্রতার অন্যতম উৎস নিরাপত্তা। জনসমাজের ভীতিজনক চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে। অপশানগুলো দেখবে, এইডস, ইবোলা, সার্স, এগুলো কিন্তু সবই এক এক ধরনের মহামারী। এগুলো জনগণের কাছে একটা চ্যালেঞ্জ। কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে সবকটি, এইডস, ইবোলা, সার্স। এখন তো এইডস মহামারীর আকার ধারণ করেছে। বিবৃতি এ কারণ আর। বিবৃতি এতে দেওয়া আছে ক্ষুধা, দারিদ্র, ব্যাধি, বন্যা, খরা, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন প্রভৃতি অপ্রথাগত নিরাপত্তা বিশ্বব্যাপী জনসমাজের জন্যই হুমকি স্বরূপ। এটা ঠিক। কারণে কি আছে? এইসব ঘটনা যুদ্ধ অপেক্ষা অধিক জীবনহানি ঘটায়। এটাও কিন্তু ঠিক। যুদ্ধ থেকে মহামারীতে প্রচুর মানুষের মৃত্যু হয়, আমরা কিন্তু সেটা জানি যখন কোভিড-19 হয়। তাহলে দেখি কোন অপশনটা ঠিক আছে। অপশন এ ও আর উভয়েই সঠিক এবং আর হল এর সঠিক ব্যাখ্যা।
ভারত বিভাজনের জন্য সীমানা কমিশন গঠিত হয় কত সালে? 1947 সালে সীমানা কমিশন গঠিত হয়েছিল ভারত বিভাজনের জন্য। এই যে ভারত বিভাজনের জন্য সীমানা কমিশন গঠন করা হয়েছিল ভারত এবং পাকিস্তানকে আলাদা করার জন্য 1947 সালে। ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয় কার পরিকল্পনায়? মানে ভারত যে বিভাগ হবে, ভারত যে বিভাজন হবে, সেইখানে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই পরিকল্পনাটি কার? মাউন্টব্যাটেন পরিকল্পনা, 1947। উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত ছিলেন কে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দেশ বিভাগের পরে পাকিস্তান থেকে, এপাশে পূর্ব পাকিস্তান থেকে প্রচুর সংখ্যালঘু হিন্দুরা ভারতে আসতে থাকে, তাদেরকে আমরা উদ্বাস্তু বলছি। সেই উদ্বাস্তুদের জন্য খাওয়া, থাকা, পড়া ইত্যাদি বিষয়ের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি বিশেষ ব্যবস্থা বা বিশেষভাবে ভূমিকা অবলম্বন করেছিলেন। এই জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উদ্বাস্তুদের বন্ধু বলা হয়। আবার শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিজেপির প্রতিষ্ঠাতাও বলা হয়, যদিও নাম পরিবর্তন করে করে আজ বিজেপি বা ভারতীয় জনতা পার্টি নামটি এসেছে। আবার একটা স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ ক এবং স্তম্ভ খ। স্তম্ভ কয়ে কি কি আছে? উদ্বাস্তু সমস্যার সূত্রপাত, পাঞ্জাব বিভক্তিকরণ, উদ্বাস্তু সমস্যা চরম রূপ নিয়েছিল, রাজ্য পুনর্গঠন আইন। তাহলে আমরা রাজ্য পুনর্গঠন আইন অনেকবার পড়ে এসেছি, জেনে এসেছি। রাজ্য পুনর্গঠন আইন কবে তৈরি হয়েছিল? 1956 খ্রিস্টাব্দে। তাহলে 4C কোথায় আছে দেখি। দেখো এর দাগে অপশানে এইখানে রয়েছে 4C, আর কিন্তু কোনো জায়গাতেই 4C নেই। তাহলে অ্যান্সার হবে এর দাগেরটাই। এইবার তোমরা মিলিয়ে দেখতে পারো। এরকম সহজ সহজ কোশ্চেনই থাকবে, তোমাদেরকে একটু আধটু পড়তে হবে, একটু আধটু জানতে হবে, তাহলে তোমরা অবশ্যই পারবে। উদ্বাস্তু বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন? মানে উদ্বাস্তু সমস্যাকে কেন্দ্র করে যে বিভাগ, ডিপার্টমেন্ট গঠন করা হয়েছিল, তার ভারপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন? তার ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন নিকুঞ্জ বিহারী মাইতি। যখন কতগুলি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে একটি সংগঠিত জনসমষ্টি যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয়, তখন তাকে রাজনৈতিক দল বলা হয়। এই কথাটি বলেছেন কে? এই কথাটি বলেছেন বা এই উক্তিটি করেছেন এডমন্ড বার্ক নামক রাষ্ট্রবিজ্ঞানী। রাজনৈতিক দল গড়ে ওঠে নির্দিষ্ট শূন্যস্থান এর উপর ভিত্তি করে। একটা রাজনৈতিক দল গড়ে উঠবে তখনই যখন তার একটি রাজনৈতিক মতাদর্শ থাকবে, নিজস্ব রাজনৈতিক মতাদর্শ। সেই রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে একটি রাজনৈতিক দল গড়ে ওঠে। দেখবে আমাদের যে বিজেপি, কংগ্রেস, সিপিআই, সিপিএম, ডিএমকে, এই যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে, তার একটা কিন্তু রাজনৈতিক মতাদর্শ রয়েছে। সেই জন্য বিজেপির সঙ্গে সিপিএম কোনোদিন জোট বাঁধেনি, কারণ দুজনের মতাদর্শ আলাদা। রাজনৈতিক দলের কাজগুলি হলো, নিচে বক্স করে দেওয়া আছে, দেখবে রাজনৈতিক দলের কাজ 4টি দেওয়া আছে। প্রার্থী মনোনয়ন করা, নির্বাচনে অংশগ্রহণ করা, জনমত গঠন করা। এটা দেখার পরে অবশ্যই তোমরা অপশানগুলো দেখবে, অপশানে কি কি রয়েছে। অপশানে রয়েছে সমস্যার সমাধান করা। তাহলে জনগণের যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করা রাজনৈতিক দলের কাজ, তবেই তো তারা ক্ষমতায় আসবে। এখানে বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলো কোনোভাবেই রাজনৈতিক দলের কাজ নয়। তাহলে অপশান এ অ্যান্সার হবে। বিবৃতি 1, জাতীয় দল গঠনের জন্য কমপক্ষে 4টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট প্রাপ্ত বৈধ ভোটের 6% ভোট পেতে হবে, তাহলে কোনো একটি দল জাতীয় দলের তকমা পাবে। তাহলে শর্তটা কি?
কমপক্ষে 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বৈধ ভোট পেতে হবে 6%। তাহলে একটি দল জাতীয় দলের তকমা পাবে। বিবৃতি 2তে কি আছে দেখা যাক। ডিএমকে হল ভারতের একটি জাতীয় দল। ভুল, ডিএমকে ভারতের জাতীয় দল নয়। জাতীয় দলগুলি হচ্ছে বিএসপি, বিজেপি, সিপিএম, সিপিআইএম, কংগ্রেস, এনসিপি ও এনপিপি। এগুলোই হচ্ছে জাতীয় দল। ডিএমকে জাতীয় দল নয়। তাহলে অপশানে চলে আসি, অপশানে কোনটা আছে বা কোনটা ঠিক। দেখো, সি এর দাগেরটা অ্যান্সার হবে। বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা। ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয় কত সালে? 1985 সালে। 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয়। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। মোদী সরকার 2019 সালের 8 আগস্ট মাসে ভারতীয় সংবিধানে এক্স ধারাটি বিলোপ সাধন করার ফলে ভারত পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা পাকিস্তানের তরফ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এক্স ধারাটি কোনটি? তাহলে তোমাদের ভাবতে হবে কোন ধারাটিকে বিলোপ করার ফলে পাকিস্তানের সমস্যা হতে পারে। পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্যা লেগে থাকে কাশ্মীরকে কেন্দ্র করে। তাহলে জম্মু কাশ্মীরের জন্য আলাদা করে ভারতীয় সংবিধানে কোন ধারাটি দেওয়া ছিল? 370 নম্বর ধারা। এই 370 নম্বর ধারা যখনই বিলোপ হয়ে যায় তখনই কিন্তু পাকিস্তানের সমস্যা আসে। এই জন্য ভারত পাকিস্তান যে সমঝোতা এক্সপ্রেস ট্রেন চলছিল সেটাকে পাকিস্তানের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে অ্যান্সার হবে 370। ভারত ও ভুটানের মধ্যে মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 2007 সালে ভারত এবং ভুটানের মধ্যে মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত ও মার্কিন অসামরিক চুক্তি বা 123 চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 2007 সালে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আসবে এবং অনেক কোশ্চেন দেখবে কমন আসছে পরপর, সেগুলো তো আর পড়তে হচ্ছে না, সেগুলো দেখলেই মনে চলে আসছে। তাহলে এইভাবেই তোমরা বিষয়টাকে সহজে মনে রাখতে পারবে, পরীক্ষাতে ভালো ফল করতে পারবে। দেখা যাক পরের কোশ্চেন কি রয়েছে। 1991 এর আগে পর্যন্ত ভারতের পররাষ্ট্র নীতি ছিল ড্যাশ ঘেঁষা। 1991 সাল, সোভিয়েত ইউনিয়নের পতন। সেই 1991 সালের আগে ভারতের পররাষ্ট্রনীতি কোন রাষ্ট্রের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল? সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, মানে বন্ধুত্বপূর্ণ বলতে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে 1991 সালের পরে ভারতের পররাষ্ট্রনীতিটা মার্কিন ঘেঁষা হয়ে গেছে। 1962 সালে ভারত চীন সীমান্ত সংঘর্ষ শূন্যস্থান নীতির ব্যর্থতাকে সূচিত করে। 1962 সালে ভারত চীনের সংঘর্ষ। তাহলে ভারত চীনের সঙ্গে কি চুক্তি হয়েছিল? সেগুলো তোমাকে অপশানে খুঁজতে হবে। পঞ্চশীল নীতি, ভারত চীনের সঙ্গে পঞ্চশীল নীতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে। এই পঞ্চশীল নীতিটা ব্যর্থ হয়েছিল 1962 সালের সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে। ভারত পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা পরীক্ষা করে শূন্যস্থান সালে। 1998 খ্রিস্টাব্দে ভারত পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা পরীক্ষা করে। পোখরানে যে দ্বিতীয়বার পারমাণবিক বোমা পরীক্ষা করা হয়েছিল তার নামটা কিন্তু আমরা আগের সেটে জেনেছি। তার নাম কি? অপারেশন শক্তি। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। RELOS রলস ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় কত সালে? 2024 সালে। এই রলস সম্পর্কে আমরা আগের সেটে আলোচনা করেছি, বিষয়টা সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে, সেখানে তোমরা বা সেই সেটে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য পঞ্চম সেটের 40টি MCQ আলোচনা হলো। এরকম ধরনেরই কোশ্চেনগুলো পড়বে, তোমরা দেখবে, বুঝবে,
বন্ধু বান্ধবদের শেয়ার করবে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।